হ্যাঁ, বেটার হচ্ছে কেন গাইডিংটা তো আমরা ওইভাবেই করছি। আমি ধরেন এইখানে ৩টা 3D ম্যাচ খেলেছি। আপনি জিজ্ঞেস করলে যারা কিউরেটর ছিল জিজ্ঞেস করলে বলবেন যে আমি বলছি যে না, ফ্ল্যাট মানে রান হবে এমন উইকেট আমাদেরকে দিবেন যেখানে ছেলেদের বেশি চ্যালেঞ্জ থাকবে, ওরা রান করবে। ওদের স্ট্রেংথের জায়গায় স্পিনার না, ওদের পেস বোলিং। আমি ওদের স্ট্রেংথ দিয়ে আমি খেলতে চাই। পাশ্চাত্য দেশগুলোতে 18 বছর বয়স একটা বেঞ্চ মার্ক, যে তারপরে নিজেকে সাবলীল হইতে হবে। 18 বছরের ছেলে আমাদের দেখা যায় যে হ্যাঁ, আমাদের মেন্টাল ম্যাচুরিটি ওইভাবে আসে না ছেলে বা মেয়ের ক্ষেত্রে। কোচদের জন্য এটা কিন্তু কোচদের জন্য বই। কোচদের পড়ে তাদের চিন্তাভাবনা চেঞ্জ করবে এবং আমাদের মতন করে চিন্তা করবে, এইটার আসলে একটা রূপরেখা। জি, আসলে বয়সভিত্তিক ক্রিকেটে মডার্ন কোচিং ফিলোসফি প্রয়োগ করা জরুরি কেন? আমি যদি ধরেন পাশ্চাত্য দেশগুলোতে 18 বছর বয়স একটা বেঞ্চ মার্ক, যে তারপরে নিজেকে সাবলীল হইতে হবে। তো আমাদের কিন্তু সেটা না। তো 18 বছরের ছেলে আমাদের দেখা যায় যে হ্যাঁ, আমাদের মেন্টাল ম্যাচুরিটি ওইভাবে আসে না ছেলে বা মেয়ের ক্ষেত্রে। তো ওরা যখন এটা চিন্তা করে যে 18 বছর যখন হয়ে যাবে তখন আমার নিজেরটা নিজে করতে হবে, তখন কিন্তু ওরা মেন্টালি আসলে 13-14 বছর থেকে প্রিপেয়ার হওয়া শুরু করে যে না, আমি আমার নিজেরটা নিজে নিতে হবে। তো সেলফ রেসপন্সিবিলিটি, সে ওইখান থেকে মনে করেন লিডারশিপটাও আসে যে না, নিজেরটা নিজের। তো এই জিনিসগুলো ওরা ওইখান থেকে ওদের স্কুলিং, ওদের যখন প্র্যাকটিস হয়, এই জিনিসগুলো কিন্তু ওইখান থেকে আসলে ট্রেন্ড আপ হওয়া শুরু করে। তো আমাদের দেখা যায় যদি আমরা এখন থেকে এটা না শুরু করি, তাহলে আমরা বলি না যে উপরের দিকে গেলে মেন্টালি ভেঙে যাচ্ছে। হ্যাঁ, আমাদের কেন মেন্টাল চ্যালেঞ্জটা নিতে পারে না। এগুলো হচ্ছে যে পিরিয়ডে মানুষের এই বইয়ের মধ্যে আমি খুব ভালোভাবে মেনশন করা যে মানুষের ক্যারেক্টারটা কখন ডেভেলপ করে। নর্মালি দেখা যায় যে 16, 17, 18 এইসব পিরিয়ডে বয়সে মানুষের মেন্টাল ম্যাচুরিটিটা ক্যারেক্টার ডেভেলপ করে। তো ক্যারেক্টার ডেভেলপের সময় যদি আমি তাদেরকে আসলে নার্সিং করি, আমরা যেভাবে ট্র্যাডিশনালি করি, যে আমরা তাদেরকে স্পুন ফিডিং করি, তাহলে তো ওই টাফনেসটা আসবে না। পরবর্তীতে দেখা যায় যে একটা ছেলে 19 ক্রস করে যখন 21, 22-তে যাচ্ছে, বয়সটাও চলে গেছে, ওই সময়ের ট্রেনিংটা তো যে সময় দরকার আসলে ওই সময় না করলে কিন্তু ওইটার সর্বোচ্চ রেজাল্ট আপনি পাবেন না। তো সেই জন্য এটা খুবই এসেনশিয়াল। আমরা তো পুরা দেশের সিলেবাস চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমাদের আন্ডারে যেসব ছেলেপেলে থাকবে তাদেরকে যদি আমরা আসলে প্র্যাকটিস করাতে থাকি, তাহলে এই ছেলেগুলো দেখা যাবে যখন 21-22 বছর হবে তখন মেন্টাল ম্যাচুরিটি অনেক ভালো থাকবে। তো এইটার জন্য স্যার যেটা বলছিলেন যে যদি আপনারা একটা পার্টিকুলার টাইম ওদেরকে গাইড করতে পারেন, ওদের মেন্টাল ক্যাপাবিলিটিটা অনেক বাড়বে। আমি আজকে যে ম্যাচটা দেখলাম সামিউনবাসীর রাতে, তো বগুড়াতেও বেশ ভালো ক্রিকেটটা খেললো ব্যাটে বলে, এখানেও বেশ ভালোই ক্রিকেটটা খেলেছে। ব্যাটিংটা আজকে অতটা ভালো হয়নি, ম্যান অফ দ্য সিরিজ হয়েছে। এই ছেলেগুলার বা ওদের মতো বয়সী যে ছেলেগুলা উঠে আসছে, ওদের মেন্টাল টাফনেসটা কি আপনার দেখা মতো যে আগে যারা ছিল তাদের থেকে বেটার? হ্যাঁ, বেটার হচ্ছে কেন গাইডিংটা তো আমরা ওইভাবেই করছি। আমি ধরেন এইখানে 3টা 3D ম্যাচ খেলেছি। আপনি জিজ্ঞেস করলে যারা কিউরেটর ছিল জিজ্ঞেস করলে বলবেন যে আমি বলছি যে না, ফ্ল্যাট মানে রান হবে এমন উইকেট আমাদেরকে দিবেন যেখানে ছেলেদের বেশি চ্যালেঞ্জ থাকবে, ওরা রান করবে। ওদের স্ট্রেংথের জায়গায় স্পিনার না, ওদের পেস বোলিং। আমি ওদের স্ট্রেংথ দিয়ে আমি খেলতে চাই। তো আগে থেকে তো আমাদেরও চিন্তাভাবনা আমরা চেঞ্জ করছি। আমরা আসলে চ্যালেঞ্জ তৈরি করতে চাই, আমি দেখতে চাই যে এই চ্যালেঞ্জটা কীভাবে তারা করতেছে। তো 3টা ম্যাচ হয় নাই, তো আমি আশাই করছিলাম যে 3টায় আমি খেলতে চাই, যে এখানে 300+ রান হবে। কখনও চেস করব, কখনও আগে ব্যাটিং করব, এবং আমার বলাররা ওই ধরনের কনসিস্টেন্সি, ওই ধরনের অ্যাকুরেসি রাখতে পারছে কিনা। তো আমরা আসলে যদি এইসব চ্যালেঞ্জগুলো না দেই, তাহলে তো আসলে ওরা ওই একটা লেভেল থেকে আরেকটা লেভেলে যেতে পারবে না। তো অলরেডি আমরা ডান, আমরা করা শুরু করে দিয়েছি। এবং এইচপির একটা বড় আমাদের গোল হচ্ছে যে ছেলেদের মেন্টর ট্রেনিংটা যেন ভালো হয়। তো এখানে এখন আমরা ধরেন একভাবে চিন্তা করছি, একভাবে করছি। তো আমাদের নিচে যারা বাংলাদেশে এত কোচ আছে যারা ইউথের কোচিং করায়, তাদেরও তো চিন্তাভাবনা চেঞ্জ করতে হবে। তো এটা হচ্ছে কোচদের জন্য, এটা কিন্তু কোচদের জন্য বই। কোচদের পড়ে তাদের চিন্তাভাবনা চেঞ্জ করবে এবং আমাদের মতন করে চিন্তা করবে, এইটার আসলে একটা রূপরেখা। মডার্ন কোচিং ফিলোসফিতে আসলে ইন্ডিভিজুয়াল প্লেয়ার ধরে প্লেয়ার সেন্টার্ড কোচিংয়ের যে ধারণাটা আছে, জি,
কালকে দেখছিলাম যে আব্দুর রাজ্জাকের সাথে রাতুল বাতাসে ঘাস উড়িয়ে মাঠের মাঝখানে গিয়ে তারপর স্পিন বোলিং করলো সেন্টার উইকেটে। জি এই যে ছোট ছোট সেশনগুলো হয় প্লেয়ার এবং ক্রিকেটার এবং কোচদের মধ্যে, জি এই সেশনগুলোকে আপনি কীভাবে দেখেন? অবশ্যই আপনি এইচপি ট্রেনিং যদি বলেন তাহলে এটা খুবই ব্যক্তিকেন্দ্রিক, 1-to-1, কেন এটা একটা ডেভেলপমেন্ট প্রসেসের প্র্যাকটিস। এখানের সাথে সাথে টিম কালচার কিভাবে আসলে বিল্ড করা যায়, টিমের প্রতি কিভাবে একটা ছেলে ফিল করবে, টিমের জন্য খেলবে, এটা যেমন থাকবে, ওটার সাথে সাথে পার্সোনাল গ্রোথ কিভাবে হবে তার, সেটাও আসলে দেখা দরকার। তো দুইটার আসলে ব্লেন্ড করেই আমরা এই স্পিড প্রোগ্রামগুলো করার চেষ্টা করি। এবং এটা এই আমার কাছে তো ন্যাশনাল টিম ছাড়া সবই মনে হয় যে ডেভেলপমেন্টের খেলা। তো জিততে চাই, কিন্তু ওইটার সাথে সাথে ডেভেলপমেন্টের যে প্রসেসগুলো আছে এইগুলোও সবসময় আমরা দেখব এবং ওই জায়গাটা ইমপ্রুভ করছে কিনা এটাও আমাদের দেখা দরকার। একজন কোচের জন্য আসলে লিডারশিপ কোয়ালিটি থাকা কতটা জরুরি? যেহেতু আপনাকে অনেক অনেক ছেলেদেরকে মেনটেন করতে হয়, সেটা ন্যাশনাল টিম হোক বা ন্যাশনাল টিমের বাইরে হোক, আপনি ব্যাপারটা কীভাবে দেখেন? লিডার কিন্তু আসলে লিডার তো তৈরি মানে সে লিডার আমার কাছে যে কোনো জায়গায় মনে হয় যে সে একটা কালচার সেট করে, হ্যাঁ, ওইটার রিফ্লেক্ট থাকে প্লেয়ারদের উপরে, তার যারা কোচিং স্টাফ যারা আছে তাদের উপরে। তো একটা লিডার আসলে গোলসে তার একটা ভিশন থাকবে, সে আসলে ওই ভিশনটা অ্যাচিভ করার জন্য তার স্পেসিফিক গোল থাকবে এবং ওই গোলের প্রোগ্রেশনের জন্য যে যে স্টেপ বাই স্টেপ যে পদ্ধতি অনুসরণ করা বা যে প্রক্রিয়ার মধ্যে থেকে যাওয়া উচিত সেইটা সে গাইড করবে। তাহলে না আসলে আমরা ওই ভিশনে যেতে পারবো বা গোলটা অ্যাচিভ করতে পারবো। তো এইগুলো আসলে মানে ওইভাবে চিন্তা করেই করা হয়। ধরুন থিওরিটিক্যালি চিন্তা করলে তো আপনার এই বইটা একটা আদর্শ কোচিং গাইডলাইন হওয়া উচিত। জি, বাস্তবিক অর্থে আসলে বাংলাদেশের লোকাল কোচিংয়ে আপনি কী কী ঘাটতি দেখতে পান? আমার কাছে লোকাল কোচ যারা ইয়ুথ কোচিং করায় তাদের বলবো যে নলেজটা আরও বাড়াইতে হবে কোচিং করতে গেলে। শুধু টেকনিক বেস না থেকে আসলে ছেলেরা কিভাবে চিন্তা করছে, তাদেরকে কি করে আরও উদ্বুদ্ধ করা যায় এবং কিভাবে আপনি জানেন যে ইন্টারন্যাশনালি যে একটা ছেলে যদি পারফর্ম করতে হয় যেসব চ্যালেঞ্জগুলো মেন্টাল চ্যালেঞ্জগুলো থাকবে, মেন্টাল টাফনেস বলেন বা কনফিডেন্স বলি বা এই জিনিসগুলো আসলে যেসব মেন্টাল ফ্যাক্টরগুলো আছে এই ফ্যাক্টরগুলো কীভাবে আরও ছেলেদেরকে ট্রেনিংয়ের মধ্যে এই জিনিসগুলো ইমপ্রুভ করতে হবে। তো আমার কাছে মনে হয় যে এই জায়গাটা আরও একটু ভালো হওয়া উচিত। এটার সাথে সাথে প্ল্যান প্রোগ্রামিং আরও ভালো হওয়া উচিত এবং আমার সাথে মনে হয় যে কমিউনিকেশন আর একটু যদি ইমপ্রুভ করা যায়। তো এটার জন্য বোর্ড আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি, তাদেরকে গাইডলাইন দেওয়া, তাদেরকে কিছু রিফ্রেশার কোর্স করানো। তো এইটা হচ্ছে এবং আপনি জানেন যে এটা একদিনে বললেই সম্ভব না। তো এটা একটা লম্বা সময়ের ব্যাপার, কিন্তু যদি এটা প্রপারভাবে আমরা করতে থাকি তাহলে আমার কাছে মনে হয় যে আরও ইয়ুথ যারা কোচিং করায় তাদের কোচিংয়ের মান ভালো হবে। স্যার, মডার্ন কোচিং আমরা আপনি যেটা লিখেছেন বইটা যে মডার্ন কোচিং ফিলোসফি, মডার্ন ক্রিকেটেই তো এখন আমরা দেখছি টি20 বলেন, ওয়ানডে বা টেস্ট ক্রিকেট, খুব অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলা হচ্ছে। বাংলাদেশও বেশ অ্যাগ্রেসিভ ক্রিকেটটাই খেলছে, অস্ট্রেলিয়ার মতো টিমের সাথে স্পোর্টিং উইকেটে খেলছে। এই যে ব্যাপারগুলো এই পুরোটাকেই তো আমরা মডার্ন শিফটের হিসেবে বলতে পারি। ট্রেডিশনাল কোচিংয়ের সাথে এখানে আসলে মেইন পার্থক্যটা কি? আপনি জানেন যে ট্রেডিশনাল কোচিংয়ের কিছু সীমাবদ্ধতা থাকে, যে কিছু এটা শর্টসের মধ্যেও কিছু টেকনিক্যালি কিছু মনে করেন যে কিছু বাইডিংসের মধ্যে দিয়ে আমরা প্র্যাকটিস করাই। তো একটা ছেলে বেড়ে ওঠার জন্য যে ধরনের সাহস দরকার হয় বা একটা সেট ব্যাক করার রেজিলিয়েন্সের যে ব্যাপার, যে একটা ক্রুশিয়াল বা ক্রাঞ্চ মুভমেন্টে কীভাবে সে আসলে নিজের ধরে রাখবে, এই জিনিসগুলা আপনি মডার্ন ডেজ যত আসতেছে তত আসলে চ্যালেঞ্জ বেশি হচ্ছে। তো এইটা আমার কাছে মনে হয় যে এখনই ভালো সময় যদি আমরা আমাদের যারা ইয়ুথে কোচিং করে এবং যারা খেলছে এদের চিন্তাভাবনার মধ্যে যদি আমরা ঢুকতে পারি এবং তাদের মেইনলি কিন্তু এটা মেন্টাল ট্রেনিংয়ের একটা বই। এটা হচ্ছে মেন্টাল ট্রেনিংটা যখন কোচিংগুলো করানো হয় একাডেমিতে বা আমাদের ন্যাশনাল লেভেলে ইয়ুথ ন্যাশনাল পর্যায়ে, তখন যেন
ফিজিক্যাল, ট্যাকটিক্যাল এবং টেকনিক্যালের সাথে সাথে যেন মেন্টাল স্কিলটাও ডেভেলপ করতে পারে, এটার একটা গাইডলাইন।